প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। মানুষের জীবনে, আমাদের জীবনে যতগুলো সময় আছে তার মধ্যে শৈশব, কৈশোর, যৌবন, পৌর, মৃত্যু, তারপরে জরা ব্যাধি, জন্ম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভাগ আছে। তো এই যে জীবনের যে ধাপগুলো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে যৌবনকাল। অথচ আমরা বাঙালিরা এই যৌবনের কোনো কদর করি না। এই যৌবনকালকে একটা বিপদ বা একটা ফাড়া বা একটা কঠিন সময় বলে মনে করি। অথচ এটা ছিল জীবনের সবচেয়ে দামি সময়। হ্যাঁ, এটাই সত্য। কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে। এই কবিতার নাম আছে পণ্ডুশ্রম। কবি কাজী নজরুল ইসলামের পণ্ডুশ্রম কবিতায় বলা হয়েছে, এই নিয়েছে ওই নীলজা, কান নিয়েছে চিলে। হ্যাঁ, মানে লোকজনে বলতেছে যে তোমার কান চিলে নিয়ে গেছে। তখন চিলের পিছনে সবাই ছুটতে থাকে। হ্যাঁ, ওরা ক্লান্ত হয়ে যায়। পরে মিটিং করে, ফিটিং করে, অনেক কিছু করে, কিন্তু কান মেলে না। শেষ পর্যন্ত দেখা গেল, হাত দিয়ে দেখলো যে কান তার জায়গায় আছে। ঠিক আছে, এটা পণ্ডুশ্রম কবিতা। তো আমরা বাঙালিরা ঠিক এরকমটি, আমরা আমাদের যে জীবনের যে মূল্যবান সময়টা, অর্থাৎ এই যৌবন কালটাকে আমরা ফাড়া মনে করি, বিপদ মনে করি, এর যত্ন করি না। ফলে অকালে কত প্রাণ, কত মূল্যবান জীবন ক্ষয়ে যায়, ধসে যায়, চলে যায়, তার কোনো শেষ নেই। আমি 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 কয়েক লক্ষ রোগী দেখছি, কয়েক হাজার সেন্টারে দীর্ঘ 18 বছর ধরে যৌন রোগের রোগী। তো আমাদের দেশে শতকরা 98টা ছেলে হস্তমৈথুন করে। ঠিক আছে, এটা আমি বাদ দিলাম। কিন্তু অনেক ছেলে আছে সেক্সের ওষুধ সেবন করে। এই সেক্সের ওষুধ সেবন করা আর ব্যাংকের থেকে টাকা ধার নেওয়া সমান কথা। এটা আমি বলতেছি কারণ সৃষ্টিকর্তা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, 3 মিনিট অথবা 5 মিনিট। এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে সমর্থিত। একজন পুরুষের জন্য সঙ্গম 3 মিনিট থেকে 5 মিনিট এনাফ। কিন্তু এই পুরুষ থাকতে চায় 1 ঘন্টা, কারণ তার কষ্ট যদি টাকা নিয়ে হোটেলে গেছে, বুঝলেন না, এ টাকা কি এমনি চলে যাবে? তাদের দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের সেক্সের ওষুধ আছে বাজারে, যেমন আপনার অ্যাডাগেরা, সেনাগেরা, ভায়াগেরা, কস্তুরি সুপার গোল্ড, হর্স পাওয়ার, হাব্বে নেশাদ, এই জাতীয় পাওয়ার, এইভাবে অনেক অনেক ওষুধ আছে, নাম তো আর মুখস্থ নাই। তারপরে আপনার আছে, কি বলে ওটা, জিনসিন মানে কি, কয়েক ডজন প্রকারের জিনসিন আছে। জিনসিন সিরাপ আছে, ট্যাবলেট আছে। এগুলো খেয়ে অনেক ইয়াং ছেলেরা হোটেলে যায় বা অন্য সেক্স করে আর কি। তো সেখানে মনে করেন যেখানে 3 মিনিটের বা 5 মিনিট সময় তার হাতে, বা 1 মিনিট, কারণ প্রথম যখন কোনো পুরুষ কোনো নারীর কাছে যায় তখন সে মানে একটু নার্ভাস থাকে, একটু তার মধ্যে একটা জড়তা, একটা ভীরুতা, হীনমন্যতা, একটা সংকোচন কাজ করে। কারণ কি জানেন, ওই যে জীবনে প্রথম যাচ্ছে বা
হ্যাঁ, কি না কি ইত্যাদি ইত্যাদি একটা তার ভিতরে জড়তা কাজ করে, ফলে সে দেখা যাচ্ছে যে আধা মিনিটও সময় দিতে পারে না, এমনও হয়। কিন্তু সেখানে সে সময় দিচ্ছে আধা ঘন্টা। তার মানে কি? তার মানে তার শরীরের যে নির্দিষ্ট অঞ্চল, পরিষ্কার করে বলি যে লিঙ্গের এখানে ব্লাড সার্কুলেশন মানে রক্তের যে চাপ এটা বেড়ে যায়, ফলে তার যে বীর্যটা 3 মিনিট বা 5 মিনিট থাকার কথা ছিল সেখানে সে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দেয়। ফলে এখানে কি হয় জানেন, একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আমি আরেকটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে মনে করেন যে একটা দরজা খোলা আছে, একটা দরজা খোলা আছে না, সেখান থেকে লোকজন যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে, কিন্তু দরজা বন্ধ করে রাখা হয়, তাহলে সেখান থেকে লোকজন যাইতে পারবে? যাইতে পারবে না। সেই দেওয়াল দিয়ে টপকে যেতে হবে, অথবা সেই দরজা ভেঙে যাইতে হবে, তাই না? তখন একটা সংঘর্ষের সৃষ্টি হবে না? তো যখন কোনো ইয়াং ছেলে যখন এই সেক্সের ট্যাবলেট খায়, তখন একটা সংঘর্ষ সৃষ্টি হয়। যারা সেক্সের ওষুধ খায় তাদের ঘাড় ব্যথা করে, তাদের মাথা ব্যথা করে, তাদের চোখ লাল হয়ে যায়, বুক ধড়ফড় করে, রক্ত লাল হয়ে মানে চোখ লাল হয়ে যায় বলছি, তাই না? চোখ লাল হয়ে যায়, এবং অস্থির লাগে, এরকম। এটা তার শরীরের ক্ষতি হয়। এবং সরকার এই বিষয়টা জানে, এবং সরকার বারবার নিষেধ করে দিয়েছে যে এই যে আপনার যে বাজিকরণ ওষুধ বলে এটাকে, বাজিকরণ ওষুধ, যেটা আপনার ওই যে আপনি বাসে যাচ্ছেন, জানলাতে একটা কাগজ ধরাই দেবে, আপনি পথে হাঁটতেছেন ব্রিজের পথ দিয়ে, আপনার হাতে একটা কাগজ ধরাই দেবে, আপনি চলতেছেন 3 রাস্তার মোড়ে দেখবেন যে মহিলা বোরকা পরা, বা সিনেমা আছে না, সিনেমা হল সামনে, মনে করেন যে বাংলাদেশের এই যে শ্যামলী, মিরপুর সিনেমা হলের সামনে, শ্যামলী সিনেমা হলের সামনে, ফার্মগেট সিনেমা হলের সামনে, মতিঝিল সিনেমা হলের সামনে, এরকমটি শুধুমাত্র ঢাকা শহর না, সারা বাংলাদেশে দেখবেন যে এই ধরনের একজন কুচক্র মানে বদমাইশ যারা আছে, তারা এই ধরনের বাজিকরণ ওষুধ বিক্রি করে যৌবনের 12টা বাজায় ফেলায়, লাইফ নষ্ট করে দেয়। সরকার কিন্তু আন্তরিক, সরকারের ব্যাপারে তারা নিষেধ করে দিয়েছে। এবং এই লিফলেট যারা বিলি করে, ওরা তো লেখাপড়া জানে না, গ্রাম থেকে ধরে আনা, সামান্য বেতনে ওরা লিফলেট বিলি করে। আবার অনেকে আমি দেখছি, অনেকে দেখবেন যে পোস্ট অফিসে করে মানে ওষুধ নেয় পোস্ট অফিসে, অথচ এটা ভ্যালুলেস। আমি আজকে যে কথা বলতেছি না, আজকে হচ্ছে আপনার 19 তারিখ, 19/6/2025 সাল, বৃহস্পতিবার আজকে। তো মাত্র 3 দিন আগে আমাদের এক মানে আমার যে অফিসে আমি দেখলাম, ওই ছেলেটার নাম হচ্ছে আরিফ হোসেন, সে একটা ওষুধ আনছে, 1100 টাকা দাম, 1100 টাকা দাম। তো আমার কাছে ওই ওষুধটার দাম 50 টাকাও না, আমার কাছে ওই ওষুধটার দাম 50 টাকাও না, ভুয়া, মানে এটা ভুয়া ব্যবসা। ওই ওষুধের কোনো কাজ হবে না, মানে ওর নাম, এই কোম্পানির নামও কেউ জানে না। এমনকি এই ওষুধ খাওয়ার ফলে তার শারীরিক অনেক ক্ষতিও হতে পারে, বোঝা গেছে বিষয়টা। তারপরেও খাচ্ছে। যা বন্ধুরা, কথা বলতে অনেক কথা চলে আসতেছে, এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়গুলো। যাও, তো এই যে ইয়াংরা যে সেক্সের ওষুধ খায়, এগুলো তাদের ক্ষতি হয়ে যায়, চরম ক্ষতি হয়ে যায়। অর্থাৎ ব্যাংকের থেকে যেমন আপনি টাকা আনলে সেটা ফেরত দিতেই হবে, আর ওই ব্যাংকের টাকার সাথে কিছু সুদও দিতে হবে, জানেন তো। আর অনেকেই ব্যাংকের টাকা এনে সেই ঋণ পরিশোধ করতে যায়, অনেকের ফকিরও হয়ে যায়, তাই না? এরকম। তো ঠিক সেক্সের ওষুধগুলো ঠিক লাইফটা নষ্ট করে দেয়। এ ব্যাপারে সরকার আন্তরিক, আমি সরকারের কোনো দোষ দেবো না। কিন্তু ওই যে বললাম না, যৌবনটাকে আমরা ফাড়া মনে করি, বিপদ মনে করি, লুকায় রাখি, এটা নিয়ে আমরা আলোচনা করি না খোলামেলা, ফলে প্রকৃত সত্য জানা হয়ে ওঠে না। আবার গ্রামগঞ্জে আনাচে কানাচে অলিতে গলিতে দেখবেন আপনার শ্রীপুরের ট্যাবলেট বিক্রি হয়, বা এই জাতীয় অনেক বাজিকরণ ওষুধ বিক্রি হয়, যেটা আমাদের যৌবনকে ধ্বংস করে দেয়। অথচ উন্নত বিশ্বে, এটা আমি শতভাগ সত্য কথা বলতেছি, এমনকি এই বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও এই প্রজনন স্বাস্থ্যের পরে, অর্থাৎ যৌন স্বাস্থ্যের পরে, রিপ্রোডাক্টিভ হেলথের পরে
শিক্ষার ব্যবস্থা আছে, বেশি না কিন্তু। এই 10 জন 12 জন 15 জন একটা গ্রুপ তৈরি করে ছেলেরা ছেলেদেরকে শিক্ষা দেবে, অর্থাৎ যারা ইয়াং ছেলে তাদেরকে ডাক্তাররা শিক্ষা দেবে, আর যারা মেয়েদেরকে মেয়ে ডাক্তাররা শিক্ষা দেবে। এমন যদি ব্যবস্থা থাকতো, আছে আমাদের দেশে, আছে, নাই তা না। যেমন ব্রেকিং দ্য সাইলেন্স, তারপরে প্ল্যান বাংলাদেশ, কেয়ার বাংলাদেশ, মেরি স্টপস, এরকম কিছু কিছু এনজিও আছে, তারা ওই স্বল্প পরিসরে সামান্য কিছু কাজ করে থাকে, বোঝা গেছে। অথচ এটা সারা দেশে থাকা উচিত, কারণ এটা সত্য, এটা হচ্ছে চিরসত্য। যৌবনটা হচ্ছে চিরসত্য। এই যৌবন আছে বলে পৃথিবীতে যত সৃষ্টি আছে, পৃথিবীতে যত সৃষ্টি, সব সৃষ্টি এই যৌবন থেকেই। পৃথিবীতে যত মাছ আছে, মাছের সাথে মাছের মিলন ঘটে তখন সৃষ্টি হয়। পৃথিবীতে যত গাছ আছে, গাছের সাথে গাছের মিলন ঘটে, পরাগায়ন ঘটে, তখন সৃষ্টি হয়। পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, তাদের সাথে এমনকি মশা মাছি উল্লা ডেল্লার সাথে মিলন ঘটে, ফলে সৃষ্টি হয়। এই মানুষের সাথে, পশুর সাথে, গরু ছাগল কুত্তা বিলে ইন্দুর সাপ বেজি, হ্যাঁ যাই বলেন, সবার সাথে সবার মিলন ঘটে। এই প্রেমের মাধ্যমে, আনন্দের মাধ্যমে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন। কিন্তু আমরা যখন অতিমাত্রায় খেতে যাই, তখন বাধে বিপত্তি আপত্তি সমস্যা। আপনি দেখবেন যে এই আমাদের বাংলাদেশে যে একটা মেয়েকে ধর্ষণ করে পাট খেতে, বাঁশ জাড়ে, ধান খেতে, ভুট্টা খেতে, বাসের ভিতরে মেরে ফেলেছে, এরকম ঘটনা অহরহ ঘটতেছে। এজন্য কারা দায়ী থাকবে জানেন? আমাদের এই কোর্ট বিচারালয়। কারণ কি, এখানে কোনো শাস্তি হয় না। এটা একটা মানে বেশিরভাগই বাণিজ্যিক ভিত্তিতে এই কোর্টগুলো চলে আর কি, বিচার হয় খুব সামান্য। আপনি দেখেন যে এই যে বিশ্বজিৎ, আপনারা জানেন তাই না, ক্যামেরা সেটিং ছিল, ওই দিন ছিল হরতাল বা অবরোধ যাওয়া ছিল, ক্যামেরার সামনে প্রকাশ্য দিবালোকে এই বিশ্বজিৎকে হত্যা করছে, ওই যে জগন্নাথ কলেজের সামনে। আপনারা জানেন, সারা বাংলার মানুষ জানে, কি সারা বিশ্বের মানুষ জানে, কিন্তু এটার কোনো বিচার হয় নাই। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রকাশ্য মেরে ফেলাইছে, তার কোনো বিচার হয় নাই। তারপরে এই যে নারায়ণগঞ্জে 7 মার্ডার, জানেন তো তাই না, শামীম ওসমান, প্রকাশ্যে বিচার হয় নাই। তো যখনই প্রকাশ্য বিচার হয় নাই, তখনই আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন, সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেছেন, তখন আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। এই আল্লাহ পাকের গজবের কারণে গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য সাঙ্গপাঙ্গ যারা আছে সবাইকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর কি, সবাইকে পালাতে হয়েছে। সামনে যে এমন দিন আসবে না তা না। দেখেন, এই মাত্র একটু অপেক্ষা করেন, বছর 5 যাক, এই বছর 5 পরেই আবার, বছর 5 লাগবে না, মানে 2 বছর গেলেই নির্বাচনটা আসুক। ফেব্রুয়ারিতে বোধহয় নির্বাচন দিচ্ছে, নির্বাচনের পরে দেখবেন খুব খেলা শুরু হয়ে গেছে। 2 বছর মাত্র, বেশি না, দেখবেন যে আবার কোথাকার বিএনপি কোথাকার জামাত সব পালানো শুরু করবে। লেখে রাখেন, কাগজে লিখে রাখেন, এটা নিশ্চিতভাবে। হ্যাঁ, কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যেটা, যে 1 নম্বর সমস্যা আছে এই বিচারালয়। এদেশে কোনো বিচার হয় না। কি বলেন ভাই? হ্যাঁ, এই যে মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 200, 300, 500 মামলা ছিল, 60 লাখ মামলা ছিল। সমস্ত মামলা যখন আওয়ামী ক্ষমতা আছে, সমস্ত মামলাগুলো ভ্যানিশ করে দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 200-300 মামলা সব ডিলিট করে দিছে। এটা অন্যায়। আবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায় চলে গেল, তারপরে তারেক জিয়া, বিএনপি, জামাতের যত মামলা ছিল সব ডিলিট করে দিয়েছে। ভালো কথা, কাউকে ক্ষমা করে দেয় মহৎ গুণ, ভালো কথা। কিন্তু এই যে শামীম ওসমান তো একজন খুনি, তো সেই শামীম ওসমানকে পাল্টাইয়ে এখানে বাবা তুই একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন সাহিত্যিক, একজন সাংবাদিক, একজন গবেষক, একজন শিক্ষিত লোক দে, কিন্তু সেখানে জেলে থাকা আর এক খুনিরা এনে সেই ক্ষমতায় বসে দিচ্ছে। কত বড় দুর্ভাগ্য জাতি আমরা। এই জন্য কয়লা ধুলে ময়লা দেয় না। রাজনীতিতে একজন ভালো লোক পাবেন না, যারা চোর, বাটপার, চিটার, ভণ্ড, এইগুলো। তবে ভালো লোক নাই তা না, সামান্য আর কি। ফলে এই দেশের ভাগ্যে পরিবর্তন হবে। মূল কথায় যাই, আমরা খুচরো কথা বাদ দিয়ে মূল কথায় যাই, যে যৌন বিষয়, এই প্রজনন স্বাস্থ্যের বিষয়ে আমাদের দেশে একটা শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে কি, যে দেখেন যে প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির বিধানের কোনো কিন্তু পরিবর্তন নাই।
এই কথা আমি বারবার বলি যে এই যে পৃথিবীতে আমরা 800 কোটি মানুষ, প্রত্যেকের একটাই মাত্র সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একই আলো বাতাস আমরা ভোগ করি। প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক, প্রত্যেকের রক্ত লাল, তাই না? আচ্ছা, তো সেই প্রকৃতির বিধান একই, কিন্তু এই ধর্মের বলা আমরা বিভেদ সৃষ্টি করি। এই জন্য আমি মাঝে মাঝে কথা বলি যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। হ্যাঁ, এই ধর্মগুলো আমাদেরকে চাপিয়ে রাখছে, দাবিয়ে রাখছে, হ্যাঁ, সামনে এগোতে দিচ্ছে না। তো দেখেন, প্রকৃতির নিয়মে যখন একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে শিক্ষা আমরা দিচ্ছি না, ফলে যা হবার তাই হচ্ছে। মনে করেন যে একটা মেয়ে যখন সাবালিকা হয়, তখন প্রতি 28 দিন পর তার মাসিক হয়, মেনোপজ হয়, বা হায়াজ বলেন, নেফাস বলেন, যাই হয়। এটা কেন হয়? প্রকৃতির নিয়মে, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা মেয়ের যে নাভির দুই পাশে যে দুটো থলি থাকে, ডিম্ব থলি, কুড়ি, এটা দেখা যাবে না, তো এই ডিম্ব প্রায় 5 লক্ষ ডিম্ব থাকে। একটা কন্যা শিশুর পেটে 3 লক্ষ থেকে 5 লক্ষ ডিম্ব থাকে, এবং তার বয়স যখন 10 বছর, 11 বছর, 12 বছর, 9 বছর হয়, হ্যাঁ, ওই সময় এই ডিম্বগুলো পরিপক্ক হয়। একটা ডিম্ব পরিপক্ক হয়ে এ মাসে ডান পাশ থেকে একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে, পরের মাসে বাম পাশ থেকে একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে, এরকম তো নিয়ম। এখন এই ডিম্ব যখন পরিপক্ক হয়ে জরাউতে আসে, তখন যদি পুরুষের সাথে, অর্থাৎ ছেলেদের সাথে মিলন ঘটে, তাহলে সেইটা ডিম্বটা কী হয়? ভ্রূণ তৈরি হয়, বাচ্চা তৈরি হয়, সন্তান তৈরি হয়, আমরা তৈরি হয়ে পৃথিবীতে আসি। ঠিক আছে? কিন্তু আমরা সাধারণত 9 বছর, 8 বছর, পৃথিবীর সবচেয়ে কম বয়সী মার বয়স হলো 8 বছর। পৃথিবীতে সবচেয়ে কম বয়সী মায়ের বয়স 8 বছর আমেরিকাতে। তো 8 বছর বয়সে তো আমরা বিয়ে দেই না, তাই না? দেই আমরা কত? কমপক্ষে 16, 18, 21, 22, তাই না? বা রক্ত। এখন কথা হচ্ছে যে তাহলে এই ডিম্বগুলো কি হয়? যখন ডিম্বগুলো পরিপক্ক হয়ে জরাউতে আসে, আসার পরে পুরুষতা নিষিদ্ধ না হলে ওটা কি হয়? 28 দিন পরে ফেটে যায়। ডিম্ব তো ক্ষুদ্র, ছোট একটা ডিম্ব, তাই না? মটর দানার মতো। এখন কথা হচ্ছে যে যোনি পথের উপরে ডানে বামে 3 জায়গা রক্তের দেওয়াল তৈরি হয়। যখন ডিম্বটা আসে, ঠিক ওই সময় আল্লাহর প্রতি, মানে গড গিফটেড দেওয়াল তৈরি হয়। যখন ডিম্বটা নিষিক্ত হয়, তখন ওই ডিম্বটা যখন বড় হবে, তখন তো তার জন্য কিছু দরকার, তাই না? খাওয়া দরকার। তখন ওই যে জরাউ দেওয়ালে যে রক্ত আছে, ওই রক্তটা শুষে নেয় এসে। অর্থাৎ যখন মায়ের গর্ভে যখন সন্তান আসে, তখন কিন্তু তার মাসিক বন্ধ হয়ে যায়। যখন সন্তান আসে, তখন তার ওই যে প্রতি মাসে মাসে যে রক্ত ক্ষরণ হয়, সেটা বন্ধ হয়ে যায়। ওই রক্তটা অতিরিক্ত ওই সন্তানের জন্য সৃষ্টিকর্তা বরাদ্দ করছেন। ওইটা খেয়ে খেয়ে আমরা মানুষ হই। আমরাও তো সেভাবে ছিলাম আর কি, মায়ের পেটে। ঠিক আছে বিষয়টা? দেখেন, তো যখন এই ডিম্বটা নিষিক্ত হবে না, তখন ওই যে জরাউর দেওয়ালে যে জমাট রক্ত, ওই রক্ত ওই ডিম্বর সাথে একসাথে বেড়ে যায়। এটাকে বলে মাসিক, হায়াজ, নেফাস ইত্যাদি, মেনোপজ বলে এলা বিষয়। এখন এটা কিন্তু মূল কথা না। মূল কথা এখন আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো, এই যে মাসিকের যে বিষয়গুলো, এদেরকে মেয়েদেরকে শিক্ষা দেওয়া উচিত ছিল যে এই মেয়ে, তুমি বড় হচ্ছ, তোমার শরীরে এভাবে ডিম্ব পরিপক্ক হবে, তোমার রক্তকরণ হবে, তুমি তখন পরিষ্কার পরিচ্ছন্ন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমাদের দেশে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে তাদেরকে কিছু শেখানো হয় না। এবং যদি তার মাসিক হয় এবং সে যদি এই বিষয়গুলো নিয়ে কাউকে বলে, মারে বলে, মা আমার তো এই সময় অসভ্য, লজ্জা শরম নাই, হ্যাঁ, মুরব্বীর সামনে এই সমস্ত কথাবার্তা বলে, দেখ তোর ভাবি টাবি দেখ, খুঁজে দেখ, তোর বড় বোনটোন আশেপাশে কেউ আসে নাকি, দাদি নানি, তার কাছে যা। তখন সে কিন্তু সঠিক শিক্ষা পেল না। তো যাই হোক, আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন বা শহরেই থাকেন, লক্ষ্য করবেন যে মেয়েরা যে কাপড় ব্যবহার করে, মাসিকের কাপড়গুলো, ওইগুলো তারা ওই খড়ির বেড়া, বেতির বেড়া, বাঁশের বেড়া, টিনের বেড়া, টিন জং ধরে গেছে, পচা ময়লা, চারিদিকে অন্ধু, হ্যাঁ, মাকড়সার জাল,
এই সমস্ত জায়গা। তারপরে আপনার উপরে টিনের চালা, টয়লেটটা বেশ ভালো, চারিদিকে পাকা, ওই চাপা সুপের মধ্যে গুজে রাখে। চাপা সুপো গুজে রাখলে কী হয় জানেন? তারা জানেন আমার কাছে কাপড় আছে নাকি? কাপড় তো দেখি না। কাপড় বলতে এই যে একটা কাপড় আছে, দেখেন, এই যে এই যে একটা কাপড়, মনে করেন এই একটা কাপড়, তাই না? এই একটা কাপড়। তো এই কাপড়টা সে শুকাতে দিয়েছে, এই যে আঁচলটা সে গুজে রাখছে এভাবে, মনে করেন যে টিনের বেড়া, তো এই যে গুজে রাখছে। তো এই জায়গাগুলো শুকিয়ে গেছে, 95% জায়গা শুকিয়ে গেছে, কিন্তু 5% জায়গা শুকায় নাই। এখানে ভিজে রয়েছে এবং স্যাঁতসেঁতে রয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের ছত্রাক, ফাঙ্গাল, ব্যাকটেরিয়া, জীবাণু, ওই যে টিনের বেড়া যে জং, জানেন তো, এই জং কিন্তু মারাত্মক। এই জং যদি কোনোভাবে শরীরের মধ্যে ঢুকলো এবং ওই শরীরের মধ্যে যদি রক্তে এই জং যায়, তাহলে তার ধনুষ্টঙ্কর হবে বা টিটানাস হবে বা অন্য ধরনের মারাত্মক ক্ষতি হবে, তার লাইফ শেষ। আর ওই যে জীবাণু, মাকড়সার ডিম, টিকটিকির ডিম, তারপরে আপনার ওই যে আছে না বিষ পিঁপড়া, হ্যাঁ, অনেক ধরনের জীবাণু তার শরীরে প্রবেশ করে। আর এই কথা সে কাউরে, দুনিয়ার কাউরে বলতে পারবে না, জগতের কাউকে বলা যাবে না। সে নীরবে নিভৃতে ধুকে ধুকে মরে যাবে। মারাত্মক ব্যাপার না? মারাত্মক ব্যাপার। তো বিষয়টা হয়েছে যে এই যে যেটা প্রকৃতির বিধান, এটাকে মানতেই হবে আপনার। যখন মাসিক হবে তখন এই যে কাপড়টা, এই কাপড়টা আপনার শুকনো জায়গা, খোলা জায়গা শুকাইতে হবে। বিশেষ করে যদি সরাসরি রোদে শুকানো যায় তাহলে ভালো। বাইরে উঠানে বা বারান্দায় একটা জায়গায় আমি ভালো করে পরিষ্কার করে পলিথিনের প্যাকেট করে, যে পলিথিনের প্যাকেটে করে আমি মনে করি যে কয়েক মাসের, 10 মাসের ছোটো ছোটো টুকরো কাপড়, 10 টুকরো কাপড় ভিতরে রেখে দিলাম, একটা ব্যবহার করতে ফেলাই দিলাম, তাই না? সামান্য 10 মিনিটের শিক্ষা বা 5 মিনিটের শিক্ষা যদি আমরা তাদের দিতাম, তাহলে অনেক জীবন অকালে ধ্বংস হয়ে যেত না। ঠিক আছে? এই কারণে কি হয়, নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। বুঝা গেছে? আচ্ছা, তারপরের স্টেপে আসি। যারা একটু চালাক, মানে মেয়ে তো এদিকে বড় হয়েই গেল, তারপরে যখন ছেলেরা চালাক হয়, তাদের মধ্যে প্রকৃতির বিধান অনুযায়ী ছেলেদের প্রতি মেয়েরা আর মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ তৈরি হয়। সে মনে মনে চিন্তা করতে থাকে যে কি ব্যাপার, আমিও মানুষ, সেও মানুষ, আমরা একসাথে খেলাধুলা করছি, হ্যাঁ, কিন্তু সে অন্যরকম হয়ে যাচ্ছে আর আমি অন্যরকম হয়ে যাচ্ছি। এটা নিয়ে সে ভাবতে শেখে। তার ভিতরে নীরবে নিভৃতে, হ্যাঁ, সঙ্গোপনে এক ধরনের প্রশ্ন তৈরি হয় যে বিউটিরে এত কেন ভালো লাগে। বিউটি ক্লাস 5-এ পড়ে মাত্র, আর বিলাল মাত্র 5-এ পড়ে। ভালো লাগে, বিউটিকে ভালো লাগে, কিন্তু সে বলতে পারে না, কিছুতেই বলতে পারে না, হ্যাঁ, কিছুতেই বলতে পারে না, এরকম আর কি। কিন্তু প্রশ্ন তার ভিতরে তৈরি হয়, তার দাড়ি ওঠে, তার গোপ ওঠে, মোষ ওঠে, স্বপ্নদোষ হয়, পুরুষদের স্বপ্নদোষ হয়, মেয়েদের মাসিক হয়। তো আরও জটিল অবস্থা ধারণ করে। কি ব্যাপার, আমি তো কোনোদিন বিউটির সাথে কথা বলিনি, অথচ দেখলাম তারে নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছি, তারপরে হঠাৎ করে দুইজনে ঝুপ করে পানির মধ্যে পড়ে গেলাম, তারপরে আমি ঘুমিতে করে দেখলাম যে আমার লুঙ্গি ভিজে গেছে। হায় হায়, তওবা। এই কথা আমি বিউটিরে কীভাবে বলি? বলতে পারে না। তার মধ্যে আরও জটিল প্রশ্ন তৈরি হয়, ঘনীভূত তৈরি হয়, তাই না? এইভাবে তারপরে ভালো লাগে, বিউটিরে ভালো লাগে, এভাবে তাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা। একসময় দেখা গেল যে যৌবনে যে জোয়ার, বাঁধ ভাঙা জোয়ার, এটাকে আর ঠেকানো যাচ্ছে না। হঠাৎ করে বাঁধ ভেঙে গেল, দেখা গেল যে বিউটির পেটে একটা অবৈধ বাচ্চা তৈরি হয়েছে। তো সে বমি করে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, টেনশন করে, হ্যাঁ, বেশিরভাগ সময় চুপচাপ করে সময় কাটায়। তখন তার মা জিজ্ঞেস করল, তোর কী হয়েছে রে? বললো, মা, বিলালের সাথে আমার একটু সম্পর্ক হয়েছিল,
এখন তো আমার কেমন কেমন লাগে। কী হয়েছে, কী বললি? বললো মা সে আমারে পাটের খেতে নিয়ে গেছিল, ভুট্টা খেতে নিয়ে গেছিল, তারপরে হ্যাঁ এইভাবে আকাম করছে। কি আকাম করছে? আরে নাই সুখীর মাইয়ে তুই করছিস কি, তাড়াতাড়ি যা, ওই তাড়াতাড়ি রেলে যে ওই রেলের তলে মাথা দে, রেলের পার্টি আছে না, রেলের পার্টিতে রেল চলে, তো রেলের পাড়ে মাথা দে, অথবা বাড়ির পিছনে যে গাব গাছ আছে না, ওই গাব গাছে যে গলায় দড়ি দে, অথবা বাজারেতে বিষ আইনে বিষ খা, তুই তো আমার মানিতে সব শেষ করে দিছিস। এই নিয়ে কানা ঘুষা চলতেছে। বাড়িওয়ালা আছে, ছেলেদের তো একটু বিদ্যুৎ বলছে, তাই না? তো ছেলেরা আছে কি হাটে মাঠে ঘাটে এখানে সেখানে চলাফেরা করে, তাদের একটু বুদ্ধি বেশি থাকে, মহিলাদের বুদ্ধি একটু কম থাকে, কিন্তু মাতবরিটা একটু বেশি করে মহিলারা, এটা হচ্ছে নিয়ম। তো ওর বাবা আসার পর বলছে যে তোমার মেয়ে তো সর্বনাশ করে বলছে। কী হয়েছে? তোমার মেয়ে তো বিয়ে শাদী দাও না, কিন্তু তোর পেটে বাচ্চা। কয় কি? তো ডাক্তার, কিন্তু বাবা গেল কী করলে, বাজারে যে ডাক্তার জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব এরকম তো সর্বনাশে কী করা? বলো আপনি চিন্তা করেন না, আমি ডোজ দিচ্ছি, হোমিওপ্যাথি ডোজ, মাত্র 150 টাকা দাম। তো এই হোমিওপ্যাথি ডোজ দেওয়ার পরে, খাওয়ার পরে ওই যে মেয়ের পেটে যে বাচ্চা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। যাক, বাঁচা গেছে। বাঁচা যাওয়ার পরে কিন্তু ক্লিয়ার হয় নাই, মানে এই যে ভ্রূণটা, যে বাচ্চাটা মরে পেটের মধ্যে রয়ে গেছে। আর এক বিপদ, তখন আবার ডাক্তার কাছে গেল, বললো টাকা লাগবে 10,000। কয় কি ওরে, সব নয়, 10,000 টাকা, গরিব মানুষ। হ্যাঁ, তো বলো হ্যাঁ মেয়েকে বাঁচাতে হলে 10,000 টাকা লাগবে। ভিতরে যে ডিম, মানে যে ভ্রূণটা, যে বাচ্চাটা, সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট রয়ে গেছে, এটা না বের করতে পারলে জ্বর ক্ষতি হবে, মেয়ে নিয়ে বিপদ আছে। তখন তাড়াতাড়ি গরু বেচে, ছাগল বেচে, মুরগি বেচে, হ্যাঁ প্রতিবেশীর কাছে ধার আনে, অথবা ঘরের যে ধান আছে সেগুলো বিক্রি করে, চাল ডাল বিক্রি করে, তারপরে এই টাকা, এগুলো কিন্তু সব গোপনে আসছে, কিন্তু এই সমস্ত ব্যাপার তো গোপন ব্যাপার, এগুলো কেউ জানে না, কিন্তু দুনিয়ার কেউ জানতে দেওয়া হয় না। তারপরে তাড়াতাড়ি টাকা এনে ওই ডাক্তারের কাছে দেয়। আজকাল আমাদের ক্লিনিকগুলো কিন্তু বেঁচে আছে এই অবৈধ ব্যবসার কারণে। ক্লিনিক, এই যে দেখছেন না ব্যাঙের ছাতার মতো ক্লিনিকগুলো, এরা বেঁচে থাকে এইভাবে, মানুষকে মাথায় বাড়ি দিয়ে এভাবে তারা দেখা যাচ্ছে 10,000, 20,000, 30,000, 15,000 টাকাও নেয়, নিয়ে সামান্য কাজ, ওই যে বাচ্চা নষ্ট করে। এই ঘটনা আমি একটা দলিল আপনাদের কাছে পেশ করবো। দলিলটা ছিঁড়ে গেছে নাকি বাতাসে উড়ে গেছে আমি জানি না। আমি কিছুদিন আগে এসএসসি পরীক্ষা যখন হলো না, এসএসসি সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা হলো, কত মাসখানেক আগে হবে নাকি, যাও। তো আমি ঢাকা কলেজে গেছিলাম, ঢাকা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা কলেজের যে বড় মাঠ, ওই সাইডটা আমি ঘুরতেছিলাম। আর আমি একটু লক্ষ্য করে দেখলাম যে ওখানে লিফলেট টানানো আছে, লিফলেটে লেখা আছে যে অবৈধ প্রতি বছর প্রায় 15 লক্ষ থেকে 20 লক্ষ ভ্রূণ হত্যা করা হয়, হ্যাঁ এগুলো থেকে সাবধান, এরকম তো একটা লিফলেট। তো আমি ওই জিনিসটা তো আমি বুঝছি কোন ঘটনা বলছে। তো ঘটনা সত্যি যে আমাদের এই বাংলাদেশে প্রতি বছর কম করে হলেও, সরকারি হিসেব মতো কথা বলতেছি, বেসরকারি কথা নয়, বাদ দিলাম, 15 লক্ষ বাচ্চা নষ্ট করা হয়। 15 লক্ষ। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। অবাক হচ্ছেন? যাচাই করে দেখেন, সরকারি খাতা খুলে দেখেন, এগুলো হচ্ছে আনাসে কানাসে, অলিতে গলিতে দিদারসে হয়ে যাচ্ছে এগুলো। অবৈধ সেক্স, অবৈধ যৌনতা, এতে তাদের জীবনে দুর্ভাগ নেমে আসে। অকালে বহু জীবন, অগণিত জীবন ধসে যায়, ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র শিক্ষার অভাবে। ঠিক আছে? ওদিকে টাকাও গেল, জীবনও গেল। তো এই যে জরায়ু ওয়াশ করার কারণে, এই যে মানুষ, আমরা যেখানে ছিলাম, মায়ের জরায়ুর ভিতরে একটা লোমশ জাতীয়, এটা দেখেন কম্বলের মতো, এটা কিন্তু লোমশ জাতীয় জিনিস, এটা লোমশ। তো মায়ের জরায়ুটাও কিন্তু লোমশ, খুব তুলতুলে নরম জায়গায়, সেখানে একটা বিছানা আছে, সেই বিছানার পরে ভ্রূণ তৈরি হয়, বাচ্চা তৈরি হয়। এখন ওই বাচ্চা নষ্ট করলে ওই যে বিছানাটা, ওই যে চাদরটা, ওইটা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময়
এই বাচ্চা নষ্ট করার পরে আর বাচ্চা জীবনে নাও আসতে পারে, এমন ঘটনা কিছুটা ঘটে। এই জন্য সাবধান থাকতে হবে এবং যৌবন আসলে একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু আল্লাহ বিলে করতে হবে। মনে করেন 12-14 বছর বয়সে যৌবন আসলো, এই তো 2-4 বছর একটু দেরি করতে হবে, তারপরে তো মা বাবা বিয়ে করাই দেবেই, তাই না? আর তার আগে যদি পণ্ডিতি করতে যান তাহলে কি লাইফ নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে মেয়েদের বেলা। মেয়েদের মাসিকের সময় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, এই বিষয়ে তাকে সচেতন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এবং সরাসরি রোদে শুকানো কাপড় ব্যবহার করতে হবে একটা। দ্বিতীয়ত, এই অবৈধ যে সম্পর্ক, কোনো ছেলে কোনো বোনের ক্লাসমেট অথবা দুলাভাই বা প্রতিবেশী চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যারা তো জ্যাঠাতো ভাই আছে, তাদের সাথে মেলায়, পার্কে, চাপা চুপের ভিতরে একটু কম ঘুরতে হবে, নইলে সমূহ বিপদ দুর্ঘটনা ঘটে যেতেই পারে এবং ঘটছেও। ঠিক আছে? আর ওষুধের কথা বললাম, তাই না? ওষুধের কথা বললাম, আর মেয়েদের কথা বললাম, আর ছেলেদের কথা বললাম। ছেলেরাও কিন্তু কী করে, হস্তমৈথুন খুব একটা কঠিন কিছু না, কিন্তু অতিমাত্রায় করার পরে দেখবেন যে তাদের লিঙ্গটা সর্বিকলার মতো, লিঙ্গটা বেগুনের মতো হয়ে যায়। মানে এই যে প্যানিসটা, অর্থাৎ লিঙ্গের যে যে প্যানাইল টিস্যু আর কি, টিস্যু মানে কি, সূক্ষ্ম রক্তবাহী যে নালীগুলো আছে ওগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে মোটা হয়ে যায়। যৌন শক্তি একেবারে নষ্ট হয়ে যায় তা না, এটা নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে সেক্স, এই সেক্সের 60% কিন্তু মেন্টালি ব্যাপার, অর্থাৎ অদৃশ্য ব্যাপার। এটা কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। ঠিক আছে? মনের ব্যাপার। আপনি মোবাইল দেখলেন, মোবাইল খারাপ ছবি দেখলে পরে আপনার ব্রেন উত্তেজিত হবে, আপনার শরীরে রক্ত গরম হবে এবং আপনার প্রস্রাবের থলি, আমাদের যে প্রস্রাবের থলি, এটা থলি, কিন্তু এটা থলি, এটা থলি না, এটা থলি, থলিটা উল্টায় দেখি না, এইভাবে ধরি। এই যে থলিটা, এটা মনে করেন এটা প্রস্রাবের থলি, এটা মনে করেন থলি। তো এই প্রস্রাবের থলির দুই পাশে দুটো থলি থাকে। এই যে দেখেন, এই একটা বাড়তি অংশ, তাই না? এটা মনে করেন একটা বীর্যবাহী থলি, আর এটা হচ্ছে বীর্য, মানে এটা হচ্ছে প্রস্রাবের থলি। এটা এই যে কালোটা বসছে, এটা হচ্ছে প্রস্রাবের থলি, আর প্রস্রাবের থলির দুই পাশে দুটো থলি থাকে, এটা হচ্ছে বীর্য থলি। এই যে এটা বীর্য থলি, এটাও বীর্য থলি, দুইটা থলি থাকে নিমের পাতার মতো। ঠিক এখানেও ব্যাগটাও ঠিক দুটো থলি আছে, এটা আর কি। আর এখান থেকে যে নালাটা চলে গেল, নালাটা নিচে গিয়ে প্রস্রাবের যে অংশ, অর্থাৎ লিঙ্গের নিচে যে অন্ডকোষ, এই অন্ডকোষে 5% থাকে শুক্রকীট, অর্থাৎ এই শুক্রকীট কিন্তু সন্তান উৎপাদনে সাহায্য করে। বুঝা গেছে বিষয়টা? 95% হচ্ছে বীর্য। এই বীর্য কিন্তু সন্তান উৎপাদন কোনো কাজে লাগে না, অর্থাৎ এই যে প্রস্রাবের থলি, দুই পাশে যে থলি দুটো, এই দুটো কাজে লাগে না, কিন্তু নিচে যে অন্ডকোষে যে শুক্রকীট তৈরি হয়, এটা বাচ্চা উৎপাদনে সাহায্য করে। এখন আপনি যদি উত্তেজিত হন, মানে সবচেয়ে মারাত্মক যে ক্ষতিগুলো আমাদের দেশে হয়, আপনি যখন মোবাইল দেখবেন, এখন তো সব ইয়াং পোলাপান মোবাইল দিবি না, আমি আত্মহত্যা করব, মোবাইল দিবি না, চুরি ডাকাতি চিন্তায় রাহাজারি করব, মোবাইল আমার চাই, খাওয়া দাওয়া ঘুম সব হারাম, মোবাইল আমার চাই। দেখবেন ইয়াং যত পোলাপান আছে, এমনকি ছোটো ছোটো বাচ্চার হাতে, সবার হাতে মোবাইল। তো এই মোবাইলে এক প্রকার রেডিয়েশন আছে, একটা ক্ষতিকর যে আছে, ম্যাগনেটিক যে ফিল্ড আছে, এই জিনিসটা বুঝতে পারে না, এটা মানুষের ক্ষতি করে। মানুষের দেহের যে, আমাদের দেহ গঠনের একক যে কোষ, কলা, টিস্যু, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যৌন শক্তি আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। ওই যে ছবি দেখতে দেখতে যখন শরীর উত্তেজিত হয়, শরীর উত্তেজিত হলে রক্ত গরম হয়, রক্ত গরম হলেই ওই যে প্রস্রাবের থলি, দুই পাশে দুই থলি, বীর্য থলিতে বীর্য ভরে যায়, আর অন্ডকোষে শুক্রকীট তৈরি হয়। তো এটা যখন আপনার লিঙ্গ উত্থিত হবে, তখন যদি আপনি স্বাভাবিক প্রক্রিয়ায়, অর্থাৎ নারী পুরুষের মিলনের মাধ্যমে যদি আউট না হয়, তখন এখানে কী করবে জানেন? সমস্যা সৃষ্টি হবে। আপনি যখন
পায়খানা করতে যাবেন, তখন পায়খানার সাথে একটু বীর্য আউট হয়ে যাবে। হ্যাঁ, প্রস্রাব করতে যাবেন, প্রস্রাব করার আগে ঘন একটু বীর্য বের হয়ে যাবে। এভাবে আপনার যৌন রোগের সৃষ্টি হবে, যৌন রোগের সৃষ্টি হবে। নিয়ম আছে স্বাভাবিক প্রক্রিয়ায় বীর্যটা আউট করা, কিন্তু আপনার স্বাভাবিক করে আউট হচ্ছে না, আর আপনি আউট করতে দিচ্ছেন না, তার মানে কি এটা নিচের অংশে নিচে জমা হয়ে আছে। পিয়ন গেটে এসে খালি রিং দিচ্ছে, টিং 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 টিং, রিং দিয়ে যাচ্ছে। আবার পোস্টমাস্টার মনে করলো যে বোধহয় বাড়ি এলাকা ঘুমাচ্ছে, আমি একটু ঘুরে আসি, চা খেয়ে আসার পরে আবার টিং টিং দিলেন, দেখেন যে সবার সারা শব্দ নাই, বন্ধ। পরে আপনি পাশে জিজ্ঞেস করেন কী ব্যাপার, এরা ওঠে নাকি? ওরা তো বাড়িতে না, বিয়ে বা খাইতে গেছে। ও তাই, এই যে এত সময় যে ব্যয় হলো কার? ওই যে পোস্টমাস্টারের, উনি একটা চিঠি দিতে আসছিল, পরে চিঠি নিয়ে ফেরত চলে গেল, ঠিক না? ঠিক এরকম ঠিক আপনি তো একটা নেকেড ছবি দেখতেছেন, এটা লজ্জার কিছু নাই, কারণ আজকাল পোলাপানা কিন্তু এগুলো দেখে, কিন্তু সবাই কিন্তু সায়েন্সের ছাত্র, সবাই একদম শতকরা 100% সায়েন্সের ছাত্র তারা। ওই আমরা সব শিখে ফেলাইছি মোবাইল দেখে রাত 2-3টে পর্যন্ত মোবাইল টিভি খালি, হ্যাঁ, সব শিখে ফেলাইছে, ডাক্তারের মতো সব জানে। যাই হোক, তো যখন সে মোবাইল দেখবে, যখন সে নেকেড ছবি টবি দেখবে বা উত্তেজক কোনো ছবি দেখবে, তখনই তার শরীরে ব্রেনে কাজ করবে, ব্রেন কাজ করবে। ব্রেন তো আর ওগুলো বোঝে না, ব্রেন মনে করবে যে বোধহয় সত্যি ঘটনা ঘটতেছে। ব্রেন উত্তেজিত হবে, রক্ত উত্তেজিত হবে, শুক্র তার স্থানে চলে যাবে, বীর্য তার স্থানে চলে যাবে, এবং যখন সে আউট না করবে স্বাভাবিক প্রক্রিয়া, তখনই ওখানে যৌন রোগের সৃষ্টি হবে, এবং হচ্ছেও তাই। মোবাইলের মাধ্যমে তো একটা ক্ষতি তো হচ্ছেই, রেডিয়েশনের তো ক্ষতি করতেছে এক ক্ষতি, আর ওই যে স্বাভাবিক প্রক্রিয়া আউট না করার কারণে এই যে যৌবনের ক্ষতি। আজকের আলোচনার বিষয় ছিল মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়টা, সেটা আমরা নষ্ট করতেছি এইভাবে। অথচ এই মোবাইল তো আপনার প্রেম প্রীতি ভালোবাসা আর রাত ভোরে নেকেট দেখার জন্য তৈরি করা হয় না, এটা হচ্ছে কি এমার্জেন্সি। এমার্জেন্সি কথা মুখতে চলে আসলো। এখন মনে করেন যে আপনি বাজারে যাবেন, সারা বাংলা কেন সারা বিশ্বে যাবেন, ফার্মেসি যাবেন, দেখবেন যে সেখানে ফেমিকন, এমকন, নডেড 28, ওভারস্টেট গোল্ড, এই জাতীয় তো মানে মেথড, মানে পরিবার পরীক্ষা পদ্ধতি তো আছেই, এগুলো তো স্বাভাবিকভাবে, তাই না? এটা খোলামেলা আছে। তারপরে আছে আপনার নডেড 28, আরে কী বলবো, যে আপনার প্যান্থার, অন্য কন্ডম আছে 17 রকমের, ক্যারেক্স ইত্যাদি আছে। তাহলে কী গেল, বড়িও গেল, কন্ডমও গেল। এরপরে আসতেছে আপনার এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল, যেটা র্যাবেও জানে না, পুলিশেও জানে না। কত রকমের যে এমার্জেন্সি পিল আছে আপনার গুণে শেষ করা যাবে না। আমি বলি, কয়েকটা বলি, যেমন এমকন, আপনার এমএম কিট, এমপিটি কিট, মেরিপ্রিস্ট, গাইনোক অ্যাসিড, ইসোবেন্ট, মাইসোক্লিয়ার, অ্যাগোহারবাল, হ্যাঁ, পোস্টনোড 2, এই জাতীয়, এই যে কটা বললাম, 5টা আর 3টা, 8টার কথা বলো। এইভাবে দেখবেন যে 14টা কোনো 28টা এই ধরনের এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল বাজারে প্রচুর আছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে মাত্র একটা পিল বাজারে ছিল, পোস্টনোড 2। কী নাম? পোস্টনোড 2 এমার্জেন্সি। এটা ব্যবহার করা হতো যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত সেক্ষেত্রে, আর এটার নাম ডাক্তার ছাড়া আর কেউ জানতো না। আজকাল আরে বাবা, হ্যাঁ, এই ধরনের বড়িতে বাজার সয়লাভ, এবং এগুলো খাচ্ছে এবং ক্ষতি হচ্ছে। আমারে অনেকে বলছে, ভাই এই ওষুধটা কি প্রতি সপ্তাহে খাওয়া যায়? ওই মেয়ের কিন্তু স্বামী নাই, কোনো স্বামী নাই, ইয়াং লেডি, ইউনিভার্সিটিতে পড়ে, হ্যাঁ, আবার একজন আছে, ওনার হাজব্যান্ড আমেরিকা থাকে, স্বামী থাকে আমেরিকা, আর এদিকে ওনার পেটে বাচ্চা, হ্যাঁ। তো ফার্মেসি লিটন ভাই, উনি একজন উকিল, একজন মানে ডাক্তার, তো ওনার কাছে গেছে। এটা হচ্ছে আপনার আজিমপুর, নিউ মার্কেটের আশেপাশে, আজিমপুর পল্টনের ঘটনা আর কি। তো
ডাইরেক্ট টাকা তো অভাব নাই, 50,000 টাকার বান্ডিল। আজ থেকে আরও 15 বছর আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা। বর্তমানে তো অনেক দাম, 50,000 টাকার মূল্য মনে করেন যে 10 লাখ টাকার সমান, এরকমটি আর কি। ওই সময় 50,000 টাকাতে 20 বছর আগে যে জমি কিনছে, এখন তার দাম তো অনেক। তো 50,000 টাকাটা বান্ডিল আনি, বলছে ভাই এই যে টাকাটা, টাকাটা কেন, তো টাকাটা রাখেন, আমার পেটে বাচ্চা, এই দিয়ে কী করা যাবে। ও তাই, আচ্ছা ঠিক আছে। তো উনি 50,000 টাকার বান্ডিলটা উনি পকেটে রাখছে। রাখার পরে ভাবি আপনি একটু রেডি হয়ে আসেন, আমি দোকানে তালা মারতেছি। তো দোকানে তালা মারার পরে ও চলে গেছে আপনার তো সে কত নিল, 50,000 টাকা নিল। 50,000 টাকা নিয়ে কাজ সারছে 2,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে কাজ করায় তারে বিদায় করে দিয়েছে, আর সে চলে গেছে। এভাবে মানুষের অনেক সর্বনাশ হচ্ছে। তো এই বিষয়টার পরে আমাদের শিক্ষা থাকা খুবই জরুরি আর কি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে দেখি না। কেন দেখি না এটা আমি জানি না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।